দেখো আজকে তোমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আশা করি আজকে শেষ হয়ে যাবে। চলো দেখে নিই। সেট করি। এক মিনিট দাঁড়াও। এটা একটু সেট করে নিই, আলাদা হয়ে আছে। পেন দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে আজকে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অলরেডি সিট তোমাদেরকে আগের দিনই দিয়ে দিয়েছি। আজকে শেষ করব, পরের দিন আলোচনা করব সিটগুলো। তো আজকে তোমরা দেখে নেবে, তারপর সিটগুলো নিয়ে বাড়িতে দেখবে কতগুলো পাচ্ছ না পাচ্ছ। খুব বেসিক লেভেলের কোয়েশ্চেন দেওয়া আছে ওখানে। আর যারা নতুন জয়েন করেছো তারা যাদের কাছে নোটস গুলো নেই, হোয়াটসঅ্যাপে তো পুরাতন নোটস গুলো পাবে না, আমার কাছে চেয়ে নিও। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি হয় এবার প্রথমেই বলে দিই তোমাদেরকে যে ইট ইজ আ ভেরি স্পেশাল কেস। ইট ইজ আ ভেরি স্পেশাল কেস। কেন স্পেশাল কেস বলছি দেখো, ইট ইজ আ ভেরি স্পেশাল কেস that is the combination of two, that is the combination of হ্যালো স্যার, হ্যাঁ বলো। আপনার কথাটা জোড়া জোড়া আসছে। বাকিরা শুনতে পাচ্ছ? ঠিকঠাক আসছে? বাকিরা বলো, তাহলে বুঝবো আমার প্রবলেম হচ্ছে। নেটওয়ার্ক সমস্যা হয়তো। তোমরা শুনতে পাচ্ছ ঠিকঠাক? হ্যাঁ পাচ্ছি স্যার। তাহলে তুমি একটু নতুন করে জয়েন করো। আমার তো ঠিকই রয়েছে, কানেক্টেডই রয়েছে। আচ্ছা, বৃষ্টি হচ্ছে তো চারিদিকে, হয়তো তোমাদেরও প্রবলেম হতে পারে বা আমাদেরও। দেখা যাক। ইট ইজ আ ভেরি স্পেশাল কেস দ্যাট ইজ দ্য কম্বিনেশন অফ টু টেন্সেস। দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, দুটো টেন্সের কম্বিনেশন। দুটো টেন্স বলতে কি কি? এক নম্বর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, দু নম্বর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। বলছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দুটো টেন্সের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট আর একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কেন দুটো সমন্বয়ে গঠিত তোমাদেরকে উদাহরণ দিলে তোমরা আস্তে আস্তে ক্লিয়ার হবে ব্যাপারগুলো। তো আমরা এর মানেটা কি বলতে চাইছে নেক্সট স্লাইডে লিখে দিচ্ছি। এর মানে বলছে যে ইট মিনস, একটু ইংলিশে লিখি কারণ ইংলিশটা ইংলিশে পড়বো, তারপর তার বাংলাগুলো তোমরা তোমাদের মতো করে লিখে দেবে। ইট মিনস দ্য ওয়ার্ক অর অ্যাকশন, দ্য ওয়ার্ক অর অ্যাকশন starts in the past and still continues and still continuous and এখনো চলছে in the present। দেখো এর সংজ্ঞাটা অ্যাকচুয়ালি আমরা যখন বইয়ে পড়ি দেখবা লেখা থাকে যে যে টেন্স দ্বারা কোনো কাজ আগে শুরু হয়ে বর্তমানে চলছে বোঝায়। আগে কোনো অ্যাকশন বা কোনো কাজ আগে শুরু হয়েছে, আগে শুরু হয়ে বর্তমানে চলছে, বর্তমানে চলিতেছে বোঝায়, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কারণ দেখো নামের মধ্যেই ভরা আছে প্রেজেন্ট পারফেক্ট। যখনই প্রেজেন্ট পারফেক্ট হবে, আগের দিন তোমাদের আমি স্লাইডে দেখিয়েছি ছবি এঁকে যে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে কি হয়েছিল। প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে হয়েছিল তোমার কাজটা শুরু হয়েছে এই অতীতে শুরু হয়েছে এবং কাজটা কিন্তু এর ভেতরে প্রেজেন্টের মধ্যে চলে এসেছে। এটা ধরো পাস্ট, এটা প্রেজেন্ট, এটা ফিউচার।
প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে কি হয়েছিল না কাজটা এতগুলো পয়েন্টের মধ্যে ধরো এটা পাস্ট, এই গোটাটা এতটা হচ্ছে পাস্ট, এই পাস্টের এইটার মধ্যে কাজটা কোথাও একটা শুরু হয়েছে, ধরো এখানে শুরু হয়েছে কাজটা, এবং কাজটা কিন্তু পদ্ধতিতে শুরু হয়ে এই প্রেজেন্টে এসে কিন্তু শেষ হয়ে গেছে। এখানে কিন্তু আর কাজটা কোনো এর পরে আর অস্তিত্ব থাকবে না, প্রেজেন্টের পরে মানে এই দিকে আর কাজটা আসবে না। তো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। বাট যখনই কাজটা অতীতে শুরু হয়েছে কিন্তু সেটা চলতে চলতে প্রেজেন্টে চলে এসে এখনো চলছে, এবং ফিউচারে হয়তো কিছুক্ষণ চলবে কিন্তু শেষ হয়ে যাবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কিন্তু চলছে এখনো, বাট কিছুক্ষণ পর আবার শেষ হয়ে যাবে, এটা মাথায় রাখবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলো। প্রেজেন্ট পারফেক্ট তাহলে কি হলো, আবার বলছি, আগের দিনে ক্লাসে যারা দেখেছো ভালো বুঝতে পারবে। প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে কি হয়েছিল, কোনো কাজ অতীতে শুরু হয়েছিল এবং প্রেজেন্টে এসে কিন্তু শেষ হয়ে গেছে। অর্থাৎ এটা ধরো অতীত, এটা প্রেজেন্ট, এইখানে এসে শেষ হয়ে গেছে। বাট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা কি, অতীতে শুরু হয়ে প্রেজেন্টে তো এসেছে, এসে আবার চলছে, প্রেজেন্টের মধ্যেও চলছে কিন্তু। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওই জন্য এই টেন্সটাকে বলা হলো দুটো টেন্সের কম্বিনেশন, একটা প্রেজেন্ট পারফেক্ট প্লাস প্রেজেন্ট কন্টিনিউয়াস। কারণ আমরা কি জানি বলতো, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা দেখবো এই ছবিটা এঁকেছিলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াসে এইভাবে তোমাদেরকে লিখে দিয়েছিলাম যে ওয়ার্ক ইজ গোয়িং অন, ওয়ার্ক ইজ গোয়িং অন, কারণ বর্তমানে কাজটা চলছে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে তো বর্তমানে কাজটা চলছে, বাট প্রেজেন্ট পারফেক্ট এই কারণে বলছি কারণ কাজটা আগেই শুরু হয়ে গেছে এবং এখনো চলছে, মানে কি কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস দুটো মিলে তৈরি হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, এখানে বিশাল কিছু নেই। আবার একবার আমি রিপিট করে দিচ্ছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি একটা সংক্ষেপে শুনে রাখো, যে কোনো কাজ আগে শুরু হয়েছে অর্থাৎ পাস্টে শুরু হয়েছে এবং সেটা এখনো চলছে, বাস এই নর্মাল জিনিসটা শুধু লিখে নেবে। কোনো কাজ আগে শুরু হয়েছে অর্থাৎ অতীতে শুরু হয়েছে এবং এখনো চলছে, এরকম বোঝালে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। অর্থাৎ এই টেন্সটাকে বুঝতে গেলে তোমাকে দুটো টেন্স জানতে হবে। আগের দুটো টেন্স কি টেন্স, একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট আর একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা দেখেছি যেই সময়ের কার কথা বলছি সেই সময়ে কাজটা চলছে, এরকম বোঝাবে। যেমন আমি এখন পড়াচ্ছি, দেখো আমি পড়াচ্ছি, পড়ানো কাজটা একটু আগেই শুরু হয়ে গেছে, বাট কাজটা কিন্তু এখনো চলছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আবার কিছুক্ষণ পর 1 ঘন্টা পর আর কাজটা চলবে না। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে টেম্পোরারি অ্যাকশন। ঠিক সেরকম করে প্রেজেন্ট পারফেক্টটা আমরা কিন্তু আগে বলেছি। 1 মিনিট বল, হচ্ছে আমি তোকে পরে ফোন করছি, হ্যাঁ আমার ক্লাস নিচ্ছে অনলাইনে, 10টা দিকে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চলো এবার আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা তৈরি করি। আচ্ছা এইটুকু বললাম, কারোর কোনো কনফিউশন থাকলে বলো। আর আজকে একটু আমার শরীরটা একটু খারাপ আছে, একটু হয়তো তোমাদের ডিস্টার্ব হতে পারে, একটু কাশি টাশি হচ্ছে, বমি টমি হচ্ছে, যাই হোক বলো, কোনো যতটুকু পড়ালাম কারোর কোনো প্রবলেম আছে, যদি অসুবিধা হয় বলো। না স্যার। হ্যাঁ, ইজিলি শুধু ভেবে নেবে, এত কিছু বললাম, শুধু একটা জিনিস ভাববে যে অতীতে কোনো কাজ শুরু হয়ে এখনো চলছে এরকম বোঝাবে, তখন সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার আসল জায়গায় চলে আসি, স্ট্রাকচার। দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমি তোমাদের বলেছি কখনো স্ট্রাকচার মুখস্থ করবে না, তোমাদের আমি শিখিয়ে দিয়েছি সেইভাবে তৈরি করবে। এবং বাচ্চাদেরকে যখন পড়াবে এইভাবে পড়াবে, দেখবে ওরা দেখবা মুখস্থ বিদ্যাটা ওদের কাছ থেকে হটে যাবে এবং নিজে যখন তৈরি করতে পারবে না তখন দেখবা সেই জিনিসের মজাই আলাদা, তখন একটা দারুণ একটা মানে কি বলবো ফিলিংস আসবে। হ্যাঁ, তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার আমি 4টে লিখে দেবো, তার আগে তোমাদের আমি তৈরি করাটা শিখিয়ে দিই। দেখো কন্টিনিউয়াস মানেই স্যার বলেছে যে ভার্বের ক নম্বর হয়, 4 নম্বর, বেশ গেল। আচ্ছা পারফেক্ট মানে স্যার বলেছিল পারফেক্ট কি, পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট আমরা আগের দিন টেন্সে করেছি যে প্রেজেন্ট পারফেক্ট মানে স্যার বলেছে হ্যাজ হ্যাভ এর সাথে ভার্বের কি থাকবে, 3 নম্বর ফর্ম থাকবে। বেশ, এবার প্রশ্ন হচ্ছে যে এই V3 আর V4 একসাথে কেন, এটাই দেখবো। এই V3টা কার V3, কোন ভার্বের V3, এটা জানার আছে আমাদের। চলো তাহলে এবার আমরা তৈরি করি। আমরা তোমাদেরকে একটা কথা বলেছিলাম, এই যে বি ভার্বের বি ভার্বের কিন্তু ফর্ম গুলো আমরা বলে দিয়েছিলাম। বি ভার্বের ফর্মের মধ্যে একটা ফর্ম পড়ছে তোমার বি ভার্বের
এক নম্বর ফর্মটা হচ্ছে ইজ, এম আর আর, এটা বি ভার্বের এক নম্বর ফর্ম। এর মধ্যে আবার ভি ফাইভটা অ্যাটাচ আছে, সিঙ্গুলার, ইজটা হচ্ছে ভি ফাইভ, আরটা হচ্ছে ভি ওয়ান, ঠিক আছে, এমটাকে ধরবে না। তারপরে আমি ভি ওয়ান হিসাবে এটাকে লিখলাম, ঠিক আছে, ভি ওয়ান বা ভি ফাইভ লিখি না, অনেকে আবার কনফিউশন সৃষ্টি হবে। ভি ওয়ান বা ভি ফাইভ, এটা ভি ওয়ান কোনটা, ভি ওয়ান হচ্ছে প্লুরাল ভার্ব, প্লুরাল ভার্ব কোনটাকে বলি, আর, আর ভি ফাইভ কোনটা, সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব কোনটা, ইজ। এম কি, এমটা ধরবে না, এমটা শুধু আই এর সাথে ব্যবহৃত হয়। বি ভার্বের দ্বিতীয় রূপ দেখো, বি ভার্বের দ্বিতীয় রূপ হচ্ছে ওয়াজ বা ওয়্যার, এটা হচ্ছে বি ভার্বের 2 নম্বর রূপ। বি ভার্বের 3 নম্বর রূপ হচ্ছে বিন, ভি থ্রি। বি ভার্বের 4 নম্বর রূপ হচ্ছে বিং, 5 নম্বর তো উপরেই লিখে দিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। এই যে ভি থ্রির কথা তোমাদের একটু আগে বললাম, এই ভি থ্রিটা, এই ভি থ্রি মানে এই বি ভার্বের ফর্মটা, অর্থাৎ বি ভার্বের 3 নম্বর ফর্ম কি লিখলাম, বিন। এবার দেখো কত ইজিলি তৈরি হয়ে যাচ্ছে। বিনটা বি ভার্বের ফর্ম, আমরা জানি বি ভার্বের পর হয় ভি থ্রি বসে কিংবা ভি ফোর বসে। এবার যদি সাবজেক্ট ডুয়ার হয়, বি ভার্বের পর ভি ফোরই বসে। এক্ষেত্রে আমরা যে স্ট্রাকচারটা লিখছি, ডুয়ারের স্ট্রাকচার লিখছি সাবজেক্টের, এই জন্য বি ভার্বের পর ভি ফোর বসলো। এর আগে আমরা কি বসিয়ে দেবো, কি কি রয়েছে নামিয়ে দাও, হ্যাজ বা হ্যাভ। তার আগে একটা কি বসিয়ে দেবো, স্ট্রাকচারের সাবজেক্ট। এই দেখো, এইটা হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যের গঠন। কে বুঝতে না পারলে বলো, তাড়াহুড়ো নেই, কে বুঝতে না পারলে বলো, আমি আবার বলবো, স্ট্রাকচারটাকে কেউ বুঝতে না পারো বলো। এই যে বেসিক জিনিসগুলো তোমাদের বলছি, এই বেসিক জিনিসগুলো সিটেটের ধাঁচে এক্সাম হবে তোমাদের, প্রাইমারি টেট, আবার প্রাইমারি সবগুলো এবার থেকে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এই টপিক, হ্যাঁ বলে দেবো, এই সিটেটের ধাঁচে যে এক্সাম গুলো হবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে টপিক গুলো পড়াচ্ছি না বিভিন্ন টেটে ব্যাচে বা বিভিন্ন জায়গায়, টপিকের থেকে গুরুত্বপূর্ণ জিনিস কাজে লাগবে এই জিনিসগুলো। এই জিনিসগুলো, এই বেসিক জিনিসগুলো দেখবে তোমাদের প্রচুর উপকারে দেবে সিটেটে। আমি স্ট্যাটাস একটু আগে দিলাম হোয়াটসঅ্যাপে, প্রচুর কাজে লাগবে এইগুলো, কারণ সিটেটের প্রশ্নগুলো আমি দেখছিলাম প্রিভিয়াস ইয়ার, কোনো টপিকের থেকে ডাইরেক্ট কিছু তুলে দেয়নি, কোন একটা প্যাসেজ দিয়েছে, সেই আনসিন প্যাসেজ থেকে তোমার এরকম বেসিক আইডিয়া যাদের রয়েছে, বেসিক বা ফাউন্ডেশন ইংলিশের ব্যাপারে যারা আইডিয়া রয়েছে তারা কিন্তু পারবে সিটেটের। সিটেটের যে বিশাল গ্রামার দিয়েছে, সিঙ্গুলার থেকে প্লুরাল করো, ফেমিনাইন জেন্ডার, ম্যাসকুলিন জেন্ডার, ওগুলোর উপর বেশি মানে করছে না, বেসিক জিনিসগুলোর উপর কভার করছে। বেসিক জিনিস বলতে কি বলতো, যে কোন একটা লাইন তুলে দিয়ে এটা অ্যাডজেক্টিভ বলো না অ্যাডভার্ব বলো না, পার্টস অফ স্পিচের উপর বলছে। এবার পার্টস অফ স্পিচ এর উপর যখনই বলবে, ধরো কোন একটা ওয়ার্ডের মানে তুমি জানো না, ধরো ডগ মানে কুকুর, এইটার মানে জানো, তুমি বলে দিচ্ছ যে এটা নাউন, কিন্তু ধরো ডগ মানে কুকুর, তুমি ওয়ার্ডটা ধরো জানো না, তো কোন একটা বাক্যে প্রয়োগ হয়েছে, তো তোমাদেরকে আমি এমন ভাবে শিখিয়ে দিয়েছি যে আর্টিকেলের পর একটা ওয়ার্ড থাকলে নাউন হয়, আর্টিকেলের পর দুটো ওয়ার্ড থাকলে শেষেরটা নাউন, আগেরটা হয় অ্যাডজেক্টিভ। এই কনসেপ্ট গুলো দেখবা সিটেটের পরীক্ষায় প্রচুর এসেছে, তোমরা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন দেখো হয় ইউটিউবে বা বইপত্র কিনে। তো আমি সেটাই বলছি বারবার, ইংলিশ কিন্তু কনসেপচুয়াল ক্লাস করো। যারা অনেকে আছো এখানে যে কনফিউজ হয়ে গেছে যে স্যারের এই ক্লাসটা কন্টিনিউ করবো না, পরীক্ষার ঘন্টা বেজে গেছে, ডিসেম্বরে যেহেতু টেটটা কন্টিনিউ করবো, তোমরা যেখান থেকে কন্টিনিউ করো, যত মাস পরই কন্টিনিউ করো, তোমাদের কিন্তু ফিজ কিন্তু আমার প্রথম থেকেই লাগছে, কারণ আমার তো ক্লাস সব রেকর্ডেড এখানে থেকেই যাবে, আমি তো নতুন করে আবার ক্লাস নেবো না, আর নতুন ব্যাচ কিন্তু এখন 10-11 মাসে কিছু কোনো হবে না, আগে থেকে বলে দিলাম। তো এই জিনিসগুলো মাথায় রাখবা, একদিক পেতে গিয়ে আর একদিক হারিও না, তখন আবার আমাকে বলো না, রিকোয়েস্ট করো না, সব জায়গায় আবদার খাটবে না। বলে দিই, ভি ফোরটা বললে তুমি, তাই তো, শোনো, কন্টিনিউয়াস যখনই দেখবে কোথাও কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানেই মনে রাখবে ভার্বের 4 নম্বর ফর্ম, ভার্বের 4 নম্বর মানে হচ্ছে আইএনজি ফর্ম। ধরো প্লে, প্লের আইএনজি ফর্ম বা ভি ফোর হচ্ছে প্লেইং, এটা ঠিক আছে। তো কন্টিনিউয়াস মানে ভি ফোর শিখে গেলে আজকে, বেশ ভি ফোর হলো। আর প্রেজেন্ট পারফেক্ট মানে আগের ক্লাসটা দেখবে তাহলে ভালো বুঝতে হবে, প্রেজেন্ট পারফেক্ট তখনই বলবো কোনো একটা বাক্যকে যখন তার সেই বাক্যে হ্যাজ বা হ্যাভ আছে, তার সাথে ভার্বের মেন ভার্বের 3 নম্বর রয়েছে। তাহলে হ্যাজ হ্যাভ প্লাস ভি থ্রিটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, আর ভি ফোরটা কন্টিনিউয়াস। এবার এইভাবে তো স্ট্রাকচার হয় না, আসল স্ট্রাকচারটা হচ্ছে নিচেরটা, ভি ফোর নেমে গেল। এবার আমাদের রুল হচ্ছে ভি ফোর সব সময় তার আগে হয় ভি থ্রি চাই, কিংবা তোমার কি বলে বি ভার্বের ভি থ্রি চাই, কিংবা ভি ফোর চাই। এবার যদি এই যে সাবজেক্টটা লিখেছে না, এই সাবজেক্টটা আবার সাবজেক্ট দু প্রকার, এগুলো অনেক বেসিক জিনিস জানা আছে। সাবজেক্ট দু প্রকার, সাবজেক্ট যদি নিজে কাজ করে তাহলে তাকে বলা হয় ডুয়ার, আর সাবজেক্ট যদি নিজে কাজ না করে তাকে বলা হয় নন ডুয়ার। যেমন ধরো বলছি, আমি সকাল থেকে পড়ছি, আই হ্যাভ বিন, উদাহরণ হয়ে যাবে এখানে, আই হ্যাভ বিন রিডিং সিন্স
10 AM, আমি সকাল 10টা থেকে পড়ছি, ঠিক আছে? তাহলে এই বাক্যে দেখো সাবজেক্ট হচ্ছে আই সাবজেক্টটা হচ্ছে ডুয়ার। কেন ডুয়ার? কারণ এই সাবজেক্ট আই এই নিজেই পড়ছে, আর নিজে যে কাজ করে তাকে বলা হয় ডুয়ার। তাহলে সাবজেক্ট যদি ডুয়ার হয় তাহলে মনে রাখবে এই বি ভার্বের পর V4 হয়, তাই দেখো বি ভার্বের পর V4 বসেছে। এবার বলো, এবার এই পিছন দিকে চলে এসো। হ্যাজ হ্যাভ এর পর আমাদের রুল হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন করতে গেলে হ্যাজ হ্যাভ এর পর V3 চাই। তাহলে বলো স্যার এটা তো V3 কি করে হলো? তার প্রমাণ তোমাকে দিলাম যে এই দেখো বি ভার্বের 3 নম্বর ফর্মই হচ্ছে বিন, এটাই হচ্ছে বি ভার্বের V3। আর হ্যাজ হ্যাভ সব সময় V3 হিসাবে বি ভার্বের 3 নম্বর ফর্মটাই নেয়, আর বি ভার্বের 3 নম্বর ফর্ম বিন, এই জন্য আমি বসালাম বিন, ঠিক আছে? আর সাবজেক্ট তো একটা বসাতেই হবে। ক্লিয়ার হলো? বলো এবার, ক্লিয়ার হলো? হ্যালো হ্যালো স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, এখানে V4টা তাহলে মেন ভার্ব আর বি ভার্বটা বিন হ্যাঁ আকারে হ্যাঁ ঠিক ঠিক, V4টা হচ্ছে এখানে মেন ভার্ব। অ্যাকচুয়ালি ভার্বের চ্যাপ্টার আমি যখন তোমাদের করাবো, হ্যাঁ অ্যাকচুয়ালি এরকম রুল হয়। তোমার কতগুলো ভার্ব থাকতে পারে দেখো, সাবজেক্ট, হেল্পিং ভার্ব, সাপোর্টিং ভার্ব, মেন ভার্ব, এরকম থাকে। আমি ভার্বের চ্যাপ্টার করাবো, এই চ্যাপ্টার এগুলো করাতে গেলে মাথার উপর দিয়ে উঠে যাবে। মানে আমি এরকম ভাবে লিখে দেবো, মানে একটা বাক্যে 3 রকম ভাব থাকতে পারে, হেল্পিং ভার্ব, সাপোর্টিং ভার্ব, মেন ভার্ব। এখানে কিন্তু দেখো এরকমই উঠেছে, এই দেখো একটা ভার্ব, এই দেখো একটা ভার্ব, বিন একটা ভার্ব, বিফোর একটা ভার্ব। আমি ভার্বের চ্যাপ্টার করব, এই জিনিসটা ভার্বের চ্যাপ্টার লিখবে। এবার আমি তোমাদের তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে 4টে স্ট্রাকচার লিখে দিই, যেটা থেকে পরীক্ষায় কমন এরর দিতে পারে। তোমরা প্র্যাকটিস সেটে দেখতে পাবে কমন এরর আছে। তো চলো স্ট্রাকচার গুলো আমরা এবার একটু দেখে নিই। প্রথমে আমরা জানি যে যে কোনো টেন্সেরই প্রথমে যে স্ট্রাকচারটা হয় সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক। হ্যাঁ বাচক প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা আমরা এবার দেখে নেব। প্রথমেই দেবে সাবজেক্ট, আমি লিখে দিলাম তোমাদেরকে আগে, তবু একবার এখানে করে দিচ্ছি। তারপর তোমাকে বসাতে হবে হ্যাভ বা হ্যাজ। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে তোমাকে বসাতে হবে হ্যাভ, আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে তোমাকে বসাতে হবে হ্যাজ। ঠিক আছে, সিঙ্গুলার লিখলাম, তোমরা লিখবে সিঙ্গুলার। প্লাস আমাকে দিতে হবে বিন, কারণ হ্যাজ হ্যাভ এর পর V3 লাগে, তাই বিনটা হয়ে গেল তোমার V3। এরপর বসবে তোমার কি কন্টিনিউয়াস, তাই প্রেজেন্ট পারফেক্ট। এতটা করলাম সাবজেক্ট হ্যাভ হ্যাজ বিন, এতটা হলো প্রেজেন্ট পারফেক্ট। এবার কন্টিনিউয়াস করতে গেলে আমার কি চাই? মেন ভার্বের 4 নম্বর দিন হয়ে গেল হলো। এবার আদার ওয়ার্ডস, আদার ওয়ার্ডস কিছু বসবে, যদি বসে তা বসবে, কোনো অবজেক্ট বা কিছু বসবে, আমি অবজেক্ট লিখলাম, বা আদার ওয়ার্ডস লিখতে পারো, অসুবিধা নেই। প্লাস এইখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মূল যে ব্যাপারটা, সিন্স বা ফর বসবে। সিন্স কখন হয়, ফর কখন হয়, তারপর একটা টাইম বসবে। ঠিক আছে, সিন্স কখন হয়, ফর কখন হয়, আগের ক্লাসে আমি ডিটেল আলোচনা করেছি। আগের দিন এই ক্লাসটায় কিন্তু টাইম, অনেকটা টাইম নিয়েছে, সিন্স আর ফর দিয়ে ডিটেলে বুঝিয়ে দিয়েছি। তবুও একবার হালকা করে বলে দিই, সিন্স এবং ফর বসাবো কখন। সিন্স বসে সেই টাইমের আগে যেই টাইম গুলো ঘড়িতে আছে আর যেই টাইম গুলো ক্যালেন্ডারে আছে। যেমন সিন্স জানুয়ারি, জানুয়ারি মাসটা একটা সময়, সেই সময়টা কিন্তু ক্যালেন্ডারে থাকে। সিন্স 5 PM, 5 PM টা একটা টাইম, এই টাইমটা কিন্তু ঘড়িতে থাকে। ঠিক আছে, আর কিছু স্পেশাল কেস বলেছিলাম সিন্সের। সিন্স কার কোনগুলোর পরে কোনগুলোর আগে বসে? জীবনের স্টেজ বা জীবনের ধাপ, যেমন সিন্স চাইল্ডহুড, সিন্স ডেথ, সিন্স লাইফ, এগুলোর ক্ষেত্রে। বাকি যেই টাইমগুলো পড়ে রইলো সেগুলোর ক্ষেত্রে ফর বসে আগে। তাহলে দেখবে সুন্দর বুঝতে পারবে, জীবনে কখনো ভুলবে না। আর এরকম ক্লাস কখনো আগে করনি, এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি। সিন্স আর ফরে শুধু এইটুকু করেছিল, দেখবা সিন্স বসে পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে, ফর বসে পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে। পয়েন্ট অফ পিরিয়ড অফ বাদ দিয়ে দাও, গুলি মারো, আমি যে ট্রিকটা বলে দিলাম এই ট্রিকটাতে হয়ে যাবে। আচ্ছা চলো এবার 2 নম্বর নেগেটিভ। নেগেটিভ স্ট্রাকচারটা আমরা দেখে নেব। নেগেটিভ স্ট্রাকচার কিছুই না, একটা শুধু নট ঢুকে যাবে, সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ বসবে, তারপর একটা নট ঢুকে গেল, নেগেটিভ যেহেতু, তারপর বিন। এবার এই নটটাকে নিয়ে কমন এরর কি হয় বলতো? এই নটটাকে নিয়ে কখনো এখানে দিয়ে দেয়, বিনের পরে দিয়ে দেয়, কখনো হ্যাজ হ্যাভের পরে আগে দিয়ে দেয়, এরকম অনেক রকম ভাবে দিতে পারে। তো মনে রাখবে হ্যাভ হ্যাজ আর V3 এদের মিডিলে ঢুকে যাবে কিন্তু নটটা,
এটা মাথায় রাখবে। তারপর যা আছে তাই সেম, যা আছে তাই। 3 নম্বর স্ট্রাকচার এবার লিখবো, নেগেটিভ হলো, অ্যাফার্মেটিভ হলো, নেগেটিভ হলো। এবার আমরা লিখবো যেটা ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক বাক্যের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার ইন্টারোগেটিভ। সাবজেক্ট বলছি, ইন্টারোগেটিভ মানে আমরা জানি যে প্রশ্ন করলেই এই হ্যাভ হ্যাজটা আগে চলে আসবে সাবজেক্টের, হ্যাভ বা হ্যাজ, বাক্য শুরু হবে, বাক্যের প্রথমে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করবা, তারপর সাবজেক্ট। এবার যা আছে তাই সেম, নটটা উঠে পালাবে কারণ এটা আমরা তো ইন্টারোগেটিভ হ্যাঁ বাচকে করছি, পরেরটা ইন্টারোগেটিভ না বাচকের করব। এই হচ্ছে স্ট্রাকচার। অনেকে ভাবে স্ট্রাকচার পড়ে কি করব, স্ট্রাকচার তুমি মুখস্থ করবে না, স্ট্রাকচার আমার মতো করে এরকম করে খাতায় একবার লিখবে, বুঝে বুঝে এরকম করে বলে বলে দেখবে তোমার স্ট্রাকচার নিয়ে কোনোদিন প্রবলেম হবে না। স্ট্রাকচার থেকে কিন্তু সিলেক্ট দ্য কারেক্ট ওয়ান বলে যে কোয়েশ্চেন গুলো আসে, আমি যেগুলো মক টেস্টে নিচ্ছি। 4 নম্বর স্ট্রাকচারটা হবে নেগেটিভ ইন্টারোগেটিভ, অর্থাৎ না বাচকে হবে, তার সাথে প্রশ্নবোধক হবে, নেগেটিভ ইন্টারোগেটিভ। এটা সেটটা ডিস্টার্ব করছে খুব। নেগেটিভ ইন্টারোগেটিভ কিছুই না, সেম কেস, যেহেতু প্রশ্নবোধক বাক্য তাই হ্যাজ বা হ্যাভটা আগে চলে আসবে। তারপর তোমাকে এই যে নটটা, এই নটের ব্যাপারটা আমি তোমাদের বলে দিয়েছিলাম, একই কেস, এখানে নট তখনই হবে হ্যাজ হ্যাভের পর যদি তোমার সাবজেক্টটা, এই যে সাবজেক্টটা নাউন হয়, তবেই কিন্তু। তারপর যা ছিল সেম কেস গুলো বসে যাবে, বিন, বিফোর, সিন্স বা ফর। আচ্ছা, এখানে অবজেক্টটা বাদ গেল, এখানে একটা অবজেক্ট ঢুকে নেবে। অবজেক্ট সবসময় যে থাকবে তার মানে নেই, থাকলে হবে, না হলে হবে না। তারপর টাইম, এটা এ, চারের দুটো স্ট্রাকচার আছে, বি দিয়ে লিখবো, কি লিখবো বি দিয়ে, হ্যাজ বা হ্যাভ চলে এলো, আর নট থাকলে প্রশ্নবোধক বাক্যে নটটাকে ভেবে লিখতে হবে। এই নটটা এখানে আছে, কেন আছে, কারণ এখানে যে সাবজেক্টটা থাকবে সেটা নাউন হতে হবে। এই নটটা আবার সাবজেক্টের পরে চলে যাবে, কখন চলে যাবে, যদি এই সাবজেক্টটা প্রোনাউন হয়, তাহলে নটটা তোমার এদিকে চলে আসবে। মনে রাখার উপায় হচ্ছে পি ফর প্রোনাউন, পি ফর পরে, নটটাকে পরে বসিয়ে দিবে সাবজেক্টের, এই তো ব্যাপার। তারপর আমি ডট ডট দিয়ে দিলাম, ঠিক আছে, এগুলো ডট ডট দিয়ে দিচ্ছি, তাতে লিখলাম না। আর সি দিয়ে এর সাথে আরেকটা করে দিই, সি দিয়ে যদি তুমি করতে চাও যে স্যার আমি এই নটের আগে না পরে ঝামেলায় যেতে চাই না, তাহলে তুমি একবারে লিখে দেবে এরকম, হ্যাজন্ট, হ্যাজের সাথে নট, কিন্তু সংক্ষিপ্ত ভাবে, মানে কন্ট্রাক্টেড ফর্ম বা সংক্ষিপ্ত রূপে লিখবে, বা হ্যাভেন্ট, এরকম। তাহলে তোমার নট আগে না পরে আর দেখার দরকার নেই। এবার তুমি এগুলো বসিয়ে দাও না পর পর। সিন্স বা ফর, আদার ওয়ার্ড, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের চারটে স্ট্রাকচার। সুন্দর করে গুছিয়ে তোমরা কিন্তু লিখে নেবে। আশা করি যতটা পড়ালাম কারো অসুবিধে হয়নি। এবার চলে যাচ্ছি আমরা আস্তে আস্তে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ভেতরে, আজকে শেষ করব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ভেতরে আমরা ঢুকে যাব। দেখো পরীক্ষা এবার অ্যাডভান্স লেভেলের কি কোয়েশ্চেন এখান থেকে যায়। হ্যাঁ, এবার তোমাদের একটা জিনিস আমি বলে দিই, যেহেতু এটা আগে থেকে আমরা করে রেখেছি তাই আমাদের এখানে করার প্রয়োজন নেই। সিন্স আর ফরের ব্যবহারটা, সিন্স যেটা আমি একটু আগে বললাম ক্যালেন্ডার আর টাইমের ব্যাপারটা, সিন্স আর ফরটা বুঝতে পেরেছো তো তোমরা? আগের ক্লাসটা দেখে কমেন্ট করো। আগে কিন্তু অনেকটা বড় ক্লাস নিয়েছি। হ্যাঁ, সিন্স আর ফর নিয়ে কখনো প্রবলেম হবে না। এবার সিন্স আর ফরের একটা অতিরিক্ত ব্যবহার আমি বলে দিচ্ছি, স্টারও দিয়ে দিলাম। সিন্স আর ফরের একটা অতিরিক্ত ব্যবহার শুনে রাখো, যেহেতু আগে ওটা বলে দিয়েছি আর বলছি না। অতিরিক্ত ব্যবহারটা ধরো, কখনো যদি দেখো এরকম আছে, লাস্ট ওয়ার্ডটা এলএসটি, আচ্ছা এটা আমার মনে করা আছে এখানে স্ট্রাকচার, এই যে এইটা, এই যে দেখো এটা করা আছে। সিন্স আর ফরের অতিরিক্ত ব্যবহার দেখো, দেখো লাস্ট এই ওয়ার্ডটা থাকবে,
এর সাথে লাস্ট উইক দিতে পারে, লাস্ট ইয়ার দিতে পারে, লাস্ট ডিকেড দিতে পারে এবং তার আগে শূন্য স্থান দিতে পারে। ঠিক সেরকম করে ফর এখানে একটা শূন্য স্থান দেবে, আমি লিখে করাই ড্যাশ, ধরো দিল লাস্ট উইক। আর একটা দিল ড্যাশ শুধু উইক। এবার তোমাকে সিন্স আর ফরের মধ্যে কিছু একটা বসাতে হবে। তো যখনই তুমি দেখবে এই এখানে কোথায় গেল, এখানে ভুল করে দিয়েছি, এক মিনিট, এখানে দা লাস্ট হবে, আমি লিখে দিচ্ছি, এখনই হয়ে যাবে, ফর দা লাস্ট, এই কথাটা অ্যাড হবে। তাই তো বলছি, কোথায় গেল, বুঝিয়ে দিচ্ছি, চিন্তা নেই। একটা হচ্ছে লাস্ট উইক দেবে, আর একটা দিল ড্যাশ দা লাস্ট উইক। এইটা অনেকে গন্ডগোল করে ফেলে, তোমাদের লিখে দিচ্ছি গন্ডগোল যেন না হয়। যদি তোমরা দেখো লাস্ট উইক বা লাস্ট ইয়ার বা লাস্ট ডিকেড যা শুনে কেন, লাস্ট ওয়ার্ডটার সাথে কোনো, তার আগে কোনো আর্টিকেল মানে দা আসেনি, আর্টিকেল বলতে দাই ব্যবহৃত হবে, দা আসেনি, তাহলে তোমরা বসিয়ে দিবে সিন্স। আর যদি দেখা যায় লাস্টের আগে দা চলে এসছে, হ্যাঁ, দা লাস্ট উইক, দা লাস্ট ইয়ার, দা লাস্ট ডিকেড, তাহলে কিন্তু হবে ফর। এটা কিন্তু মাথায় রাখবে, এটা অনেক সময় গন্ডগোল হয়ে যায়। আমি আর একটা উদাহরণ দিই, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ধরো একটা কোয়েশ্চেন তোমাদের দিই, হি ওয়াজ অ্যাবসেন্ট, হি ওয়াজ অ্যাবসেন্ট ড্যাশ লাস্ট উইক। আমি এটা পাস্ট ইনডিফিনিটের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, কারণ সিন্স ফর পাস্ট ইনডিফিনিটেও ব্যবহার হয়, আমি পরে আবার বলবো সেটা যখন ওখানটা পড়াবো। আরেকটা ধরো উদাহরণ দিলাম, একটা উদাহরণ নয়, অপশন দিলাম, ফ্রম অপশন বি ফর অপশন সি সিন্স, বাস আর দিলাম না। এই তিনটেই কনফিউশনে তোমাদেরকে ফেলবে। এটা দিয়ে দিই এভার সিন্স, এভার সিন্স, অনেকে ভাববে এভার সিন্সটা হতে পারে। তো তোমরা কি করবে বলো তো, কোনটা হবে, কোনটা? সিন্স, একদম একদম, এটা মাথায় রাখবে যে যখনই লাস্টের আগে তুমি দেখবে কোনো আর্টিকেল মানে দা এসছে কিনা, আর্টিকেল বলতে দা এসছে কিনা, যদি আসে তাহলে ফর, যদি না আসে সিন্স হবে উত্তর। তো সিন্স আর ফরের এই ব্যবহারটা কিন্তু লিখে নিও, ঠিক আছে? মানে সে ছিল গত সপ্তাহ থেকে অ্যাবসেন্ট, এবার সিন্সটা এই জন্য হলো। এবার চলো নেক্সট পোর্শনে চলে যাবো আমরা, সিন্স ফরের ব্যবহারটাকে ক্লিয়ার করলাম। স্লাইডটা একটু এদিক ওদিক হবে। নেক্সট উদাহরণ, আই হ্যাভ বিন টিচিং, এখান থেকে এরর কারেকশন আমি যখন সেকেন্ড মানে লেভেল 2 এ তোমাদেরকে প্র্যাকটিস সেট দেবো, এরর কারেকশন প্রেজেন্ট পারফেক্ট মানে গোটা টেন্সের উপর থেকে দেখবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে আসবেই এই জায়গা থেকে। আই হ্যাভ বিন টিচিং ইন দিস ইনস্টিটিউট, আমি এই ইনস্টিটিউটে পড়াচ্ছি সিন্স 3 ইয়ার্স। আমি যখন বলবো উত্তর বলো তখন বলবে, আমি 2-3টে লিখে দিই, তোমরা মনে মনে ভেবে নাও কোথায় ভুল আছে আর কি হবে। তারপর আই এম টিচিং হিয়ার for the last 6 years। আচ্ছা, পরের স্লাইডে লিখি 3 নম্বর, I was reading this novel
ফর এ লং পিরিয়ড। চার নম্বর, আচ্ছা 4 নম্বরটা পরে বলছি, এগুলো আগে হয়ে যাক। বলো একের কোথায় ভুল আছে, কেন ভুল আছে, কি হবে? একের ভুল আছে, সিন্স হবে না, ফর হবে। ঠিক আছে, মিট করে দাও। বেশ, দেখো তোমরা শিখে গেছো, আর তোমাদের কি বলবো, আসল জিনিস তো তোমাদের সব বলেই দিয়েছি, কোথায় ভুল ভ্রান্তি হতে পারে। আই হ্যাভ বিন টিচিং, যখনই তুমি দেখবে এখানে ভুল থাকলে এই জায়গাটায় ভুলটা থাকবে, সিন্স, ফর বা অন্য কোনো প্রিপোজিশন বা ফ্রম, হ্যাঁ এই ধরনের তিনটা প্রিপোজিশনই বেশি ভুলটা দেয়, হয় সিন্স বা ফর বা ফ্রম। তো তোমার প্রথম কাজ হচ্ছে, যখনই তুমি দেখবে যে এইখানটায় হ্যাভ বিন বা হ্যাজ বিন আছে, তুমি চলে যাবে এইখানটায় কি আছে, সিন্স না ফর না ফ্রম, জাস্ট এইখানটাই ভুল থাকবে। অথবা তুমি যদি কখনো দেখো যে এইখানে সিন্স আছে বা ফর আছে, তুমি চলে আসবে এই হ্যাভ বিন হ্যাজ বিন এর কাছে, হয় এখানে ভুল থাকবে, হয় এখানে ভুল থাকবে, না এখানে ভুল থাকবে, এই দুটোর মধ্যে এক জায়গায় ভুল থাকবে। আমি কিন্তু বলে দিচ্ছি তোমাদের, এরর যে কারেকশন, পরীক্ষাতে এরর কারেকশন থাকে না, এরর ডিটেকশন থাকে। কোথায় এররটা রয়েছে সেটা ডিটেক্ট করো এবং উত্তর করে দিয়েছো। তোমাকে তো বলে না যে এররটাকে সঠিক করো, কিন্তু এবার তুমি যদি না জানো তুমি কি করে ডিটেক্ট করবে। এবার কোথায় কোথায় এরর থাকে আমি কিন্তু সেই যখন বলছি সেই জায়গাগুলো কিন্তু খাতায় লেখার সময় হাইলাইট করে রাখবে। কোথায় এরর ডিটেকশন থাকতে পারে, হয় তোমাকে সিন্স ফরের এখানে ভুল দেবে, কিংবা দেবে হ্যাজ বিন, হ্যাভ বিন আর আইএনজি, মানে এই তিনটা মিলে হ্যাভ বিন টিচিং বা হ্যাজ বিন টিচিং, এই জায়গাটা মিলে। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে। এবার স্যার বলেছে যে হ্যাভ বিন টিচিং, তাহলে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা এটা জানি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে সিন্স ফর ব্যবহৃত হয় এটাও জানি। এবার সিন্স হবে না ফর হবে, তার জন্য পাশে যে টাইমটা আছে এই যে 3 ইয়ার্স, এটা হচ্ছে টাইম। এই টাইমটা কি টাইম দেখবো, তাহলে কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে এই টাইমটা কি টাইম, তাই না? তো 3 বছর, দেখো 3 বছর আমি বলেছিলাম ক্যালেন্ডারে যে জিনিসটা থাকে আর ঘড়িতে যে সময়টা থাকে সেই সময়ের আগে একমাত্র সিন্স হয়। ক্যালেন্ডারে 3 বছর বলে কিছু থাকে না, ক্যালেন্ডারে একটা করে বছর থাকে, 2020, 2021, 2022, আমরা তখন গুনে সেটাকে 3 বছর করি। তাই 3 বছর বলে ক্যালেন্ডারে কিছু থাকে না, তাই সিন্স হবে না, এখানে সঠিক উত্তর হবে ফর। হয়ে গেল, কত ইজি বলো তো। তোমাকে সেই গ্রামার বই লেখা রয়েছে, পিসি দাস, ডিপি ভট্টাচার্য, আরো যা যা অক্সফোর্ড, যে কিরকম লেখা আছে, যে লেখা আছে পিরিয়ড অফ টাইম হলে ফর আর পয়েন্ট অফ টাইম হলে সিন্স। তুমি অনেকে আছে পিরিয়ড অফ টাইম কি পয়েন্ট অফ টাইম কি ধরতে পারো না, গন্ডগোল লেগে যায়, তাদের জন্য এই ট্রিকটা কতটা উপকার দেবে তোমরা নিজেরাই বুঝতে পারছো। নেক্সট কোশ্চেন, কোথায় ভুল আছে বলো? ভুল আছে, অ্যাম টিচিং হবে না, ওখানে হ্যাভ বিন টিচিং হবে। ঠিক, আশা করি আর কেউ কিছু বলবে না, কারণ উত্তর সঠিক দিয়ে দিয়েছে। এই যে এইখানটায় ভুলটা আছে, আমি দেখো একটু আগে বললাম তোমাদের, আমি একটু আগে বললাম যে ভুল দিলে এই দুটো জায়গায় দেবে, হয় এখানে দেবে কিংবা এই ফর বা সিন্স এইখানটায় দেবে। তো তুমি একবার দেখে নাও, ফরটাকে একবার চেক করে নাও, কিভাবে চেক করবে, তুমি যেই দেখবে এখানে ফর আছে বা সিন্স আছে, তখন তুমি চলে আসবে এই জায়গাটা ঠিক আছে কিনা দেখতে। এই জায়গাটা ঠিক নেই, আই এম টিচিং হিয়ার ফর দ্য লাস্ট 6 ইয়ার, আমি 6 বছর ধরে পড়াচ্ছি। তো 6 বছর ধরে পড়াচ্ছি, আমি একটু আগে যে সংজ্ঞাটা দিলাম সেই সংজ্ঞাটায় চলে আসো, এটা প্রেজেন্ট, এটা ফিউচার, এটা পাস্ট। 6 বছর ধরে পড়াচ্ছি, তাহলে প্রেজেন্ট মানে এটা 2022, তাহলে আমি পড়াতে শুরু করেছি পাস্টে, মানে ধরো এটা 2016। 2016তে পড়ানো শুরু করেছি, অর্থাৎ পাস্টের ঘটনা, পাস্টে কাজটা শুরু হয়েছে এবং চলতে চলতে প্রেজেন্টে চলে এসেছে, কিন্তু এখনো কাজ শেষ হয়নি। আমি বলিনি কিন্তু আমার পড়ানো শেষ হয়ে গেছে, আমি ইনস্টিটিউটে এখনো পড়াচ্ছি, 6 বছর ধরে বলছে, তাই এটা কিন্তু চলছে কাজ এখনো। তাই প্রেজেন্ট পারফেক্ট যদি প্রেজেন্টে শেষ হয়ে যেত তাহলে প্রেজেন্ট পারফেক্ট হয়ে যেত, যেহেতু কাজটা এখনো চলছে শেষ হয়নি তাই হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তার ফর্মুলা হচ্ছে হ্যাজ বিন, হ্যাভ বিন আর ভার্বের 4 নম্বর, তাই এখানে অ্যাম হবে না, এখানে হবে I have been teaching. Sir, বলো। I am teaching here for the last hour, তাহলে ঠিক হবে? যদি I am teaching তে রাখতে চাই, I am teaching here for আনা যাবে না, I am teaching here, আমি এখানে পড়াচ্ছি, বুঝলে, আমি এখানে for the last hour, শেষ ঘন্টা থেকে জন্য কেমন লাগছে একটা, যদিও মানে হয়তো আজ কেমন একটা লাগছে আর কি,
ফর দ্য লাস্ট আওয়ার, শেষ ঘন্টার জন্য পড়াচ্ছি। হ্যাঁ হতে পারে, না আর কিছু নেই। বেশ, দেখো এবার এই যে এবার 6 বছর, এই যে 6 বছর এই ব্যাপারটা বললো, তো ফর আর ঠিক আছে কিনা একবার দেখে নিয়ে চলো। 6 বছর ক্যালেন্ডারে 6 বছর বলে কিছু থাকে না, তাই সিন্স হবে না, ফর হবে। হ্যাঁ ঠিকই আছে, ফর, তাহলে সঠিক হয়ে গেল। এবার দেখো 3 নম্বর কোশ্চেনে বলো কোথায় ভুল আছে। Sir, I have been reading this novel for the long period. ফর এ লং পিরিয়ড আছে, দা না, এ আছে। ঠিক বলেছো। বেশ, এবার দেখো শোনো ভালো করে। I was reading this novel, আমি এই উপন্যাসটা পড়ছিলাম ফর এ লং পিরিয়ড। দেখো এটা কেমন একটা লাগছে, বহুদিন ধরে পড়ছিলাম এরকম হয় না, বহুদিন ধরে পড়ছি এরকম হবে, বহুদিন ধরে পড়ছি এরকম হবে। স্যার এরকম অনেকে হয়তো বলছো, মনে মনে ভাবছো স্যার বহুদিন ধরে পড়ছিলাম, এরকমও তো সেন্স হতে পারে। তাদের জন্য বলে রাখি, হ্যাঁ হয়, আমি তার পরে উদাহরণ দিয়ে পড়াবো। মনে রাখবে, পাস্টের যদি এরকম সেন্স দিতে চাও, তাহলে একটা পাস্টের কোনো একটা মানে পাস্ট ইনডেফিনাইটের কোনো একটা ঘটনা থাকতে হবে, পাস্টের একটা ঘটনা থাকতে হবে। যদি তুমি এটাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে চাও, পাস্টের ঘটনা একটা থাকতে হবে। এই জায়গাটা বোঝা যাচ্ছে, একটা ঘটনা থাকতে হবে যদি তুমি বাক্যটিকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করাতে চাও। পাস্ট পারফেক্ট, আমি কন্টিনিউয়াসে সিওএনটি লিখলাম, কন্টিনিউয়াসে লিখতে চাও, এটা কিন্তু মাথায় রাখবে। পার্থক্যটা এই জায়গাটা মাথায় রাখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। বলে স্যার অনেকে ভাবছে স্যার আমি অনেকদিন ধরে উপন্যাসটা পড়ছিলাম, হ্যাঁ হবে, কিন্তু তোমাকে একটা কোনো একটা ঘটনা দিতে হবে। এরর কারেকশন বা পরীক্ষায় কম্পিটিটিভ এক্সামে আসবে, তুমি কি করে বুঝবে? তোমাকে আর একটা ঘটনার কথা বলতে হবে বা বলে দেবে পরীক্ষায়, যেটা তোমার পাস্ট ইনডেফিনাইটে থাকবে। আমি একটা পরে উদাহরণ দিয়ে তোমাকে ক্লিয়ার করাচ্ছি, তার আগে এটা বলে দিই। তাহলে এটা কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে না, এটা নরমাল কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আই হ্যাভ বিন রিডিং, I have been reading this novel for a long period. এটা কারেক্ট, পরীক্ষায় এটা করে দিয়ে আসবে। অনেকে হয়তো এরকম সেন্স করে দেবে যে অনেকদিন ধরে পড়ছিলাম, তার মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাভ হ্যাজ এর পাস্ট হচ্ছে হ্যাড, I had been reading করে দেবে অনেকে। ওটাও হয় না তা নয়, কিন্তু ওটা হতে গেলে আরেকটা টেন্স লাগবে, প্রেজেন্ট পাস্ট ইনডেফিনাইট টেন্স। সেটা আমি উদাহরণ দিই পরে, তাহলে ক্লিয়ার হবে। দেখো 4 নম্বর উদাহরণে, ওই জন্য লিখলাম না, এবার লিখছি, বলে দিচ্ছি। ঠিক এরকম কোয়েশ্চেন, এটা এসেছিল পরীক্ষায়, যে কোয়েশ্চেনটা আমি লিখছি। আই অ্যাম রিডিং ইন দিস ইনস্টিটিউট, আমি এই ইনস্টিটিউটে পড়ছি, ওটাই পড়াচ্ছিলাম বললাম, এটাই পড়ছি বললাম। আই অ্যাম রিডিং ইন দিস ইনস্টিটিউট ফর 3 ইয়ার্স, 3 বছর ধরে পড়ছি। When I was 18, আমার বয়স যখন 18 তখন থেকে আমি পড়ছি, এরকম করাচ্ছে। তো তোমার প্রথম কাজ হচ্ছে দেখা এখানে যে প্রথমেই ভুলটা কোনটা, যেখানে ফর দিয়ে দেওয়া আছে এবং 3 বছর ধরে চলছে বোঝাচ্ছে। 3 বছর ধরে চলছে বোঝালে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না বা পাস্ট কন্টিনিউয়াসও হবে না। অনেকে ভুলবশত এটা হয়তো ওয়াজ করে দেবে, কিন্তু না, এটা কিন্তু ওয়াজও হবে না। তার কারণ হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস কখন হবে, কন্টিনিউয়াস টেন্স তখনই হবে, শুধু কন্টিনিউয়াস, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক পাস্ট কন্টিনিউয়াস, যে কাজটা যখনকার কথা বলছি তখন কাজটা চলছে ঠিকই, বাট কিছুক্ষণ পর শেষ হয়ে যাবে। কিন্তু এটা দেখো 3 বছর ধরে চলছে, আর যখন 3 বছর ধরে অতীতে শুরু হয়ে এখনো চলছে এরকম বোঝাবে, তখন কিন্তু তোমাকে পারফেক্ট কন্টিনিউয়াসে আনতে হবে। এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে লিখবো না পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে লিখবো, তার জন্য তোমাকে পাশের একটা ক্লজ থাকবে, সে বলে দেবে। যদি কোনো ক্লজ না থাকে, তাহলে চোখ বন্ধ করে তুমি করে দেবে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আই হ্যাভ বিন রিডিং ইন দিস ইনস্টিটিউট ফর 3 ইয়ার্স। যদি এতটা থাকে, এতটা ধরো থাকলো 3 ইয়ার্স পর্যন্ত, তাহলে এখানে করে দেবে আই হ্যাভ বিন রিডিং কমপ্লিট। কিন্তু যখনই হয় না আই ওয়াজ 18 এটা বলে দিল, তার মানে দেখো এই যে এখানে ওয়াজ আছে, এটা কি টেন্সকে ইঙ্গিত করে? এটা ইঙ্গিত করে পাস্ট ইনডেফিনাইট কে বা সিম্পল পাস্ট টেন্স কে ইঙ্গিত করে, একই নাম। আর যখনই এইদিকে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনাইট থাকবে, আর এইদিকে যে ক্লজটা থাকবে ফর বা সিন্স এর সাথে অ্যাটাচ, সেই ক্লজটা হবে পারফেক্ট কন্টিনিউয়াস। তো বটেই, কি পারফেক্ট কন্টিনিউয়াস? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হয় তোমার হ্যাড বিন
কারণ হ্যাভ হ্যাজ এর পাস্ট টেন্স হচ্ছে হ্যাড। ক্লিয়ার হলো কিনা বলো? এটা ভিভিআই ভালো করে ব্যাখ্যাগুলো শুনে শুনে লিখে নেবে, যখন পরে টাইম পাবে রেকর্ডেড ভিডিও দেখে দেখে লিখে নেবে, এখন যদি টাইম না পাও। বোঝা গেল? ক্লিয়ার করবে এবার এখানে আমাকে অনেক স্যার অ্যাডভান্স লেভেলের বললাম। এইখান থেকে অ্যাডভান্স লেভেলে কমন এরর দেবে যারা অ্যাডভান্স পরীক্ষা দেবে, হয়তো কেটে দেবে না, একটু বলাও যায় না, দিয়ে দিতেও পারে। লেভেলটা একটু বেড়ে গেল এখানে। যদি একটাই ক্লজ থাকে এই 3 ইয়ার্স পর্যন্ত এখানেই শেষ, তাহলে তোমার কনফার্ম আই হ্যাভ বিন রিডিং ইন দিস ইনস্টিটিউট ফর 3 বছর ধরে আমি এখানে পড়ছি। কিন্তু দেখা গেল এরকম বলতে চাইছে 18 বছর বয়স ছিল যখন, তখন থেকে আমি 3 বছর পড়েছিলাম, এরকম বোঝাতে চাইলো। তাহলে তখন 3 বছর, তখন কাজ কিছুদিন চলেছিল, পাস্টটাই চলেছিল, 3 বছর ধরে চলেছিল, তাই এটাকে বলা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওই জন্য হ্যাড বিন আনতে হলো আমাকে, কারণ আমাকে কুলু দিয়েই দিয়েছে একটা আর একটা ক্লজে পাস্টের ঘটনা একটা, তাই আমাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হলো। আশা করি প্রত্যেকের জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট পোরশনে যাব আমরা। একটা ভুল হবে না, আর জীবনে কখনো প্রবলেমে পড়বে না। টেন্স নিয়ে তো বটেই, কোনো ক্লাস নিয়ে সেভাবেই করানো হচ্ছে। এবার চলো নেক্সট কনসেপ্টে যাব। যেটা আমি তোমাদের বলছিলাম, ধরো এখানে একটা ক্লজ রয়েছে, তারপর এখানে সিন্স, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এইটা সিন্স আর ফর এর উপরে ডিপেন্ডেন্ট, এদের উপরে ডিপেন্ডেন্ট। তো কি বলছি, এখানে ধরো কোন একটা ক্লজ রয়েছে। ক্লজ মানে কি? ক্লজ মানে হচ্ছে যার মধ্যে একটা সাবজেক্ট এবং ভার্ব থাকবে, এটা একটা ক্লজ। ঠিক আছে, গোটাটা একটা ক্লজ দিয়ে দাঁড়াবে, ওটা ক্লজ লিখবো না, গোটাটাই একটা ক্লজ দিয়ে দাঁড়াবে। তার কারণ হচ্ছে এখানে আর কোনো ভার্ব তো নেই, এখানে সিন্স ফর এর মধ্যে কোনো ভার্ব নেই। ধরলাম এখানে কোনো একটা টেন্স আমাকে লিখতে হবে, কোনো একটা বাক্য, তা ওই বাক্যে সিন্স ফর রয়েছে এবং কোনো একটা টাইমের কথা বলা হচ্ছে। তাহলে এই যে বাক্যটা এখানে যেটা আমরা লিখবো, এটা কি কি টেন্সে হতে পারে? 3টে জিনিস হতে পারে। একটা হলো আমরা বলে দিলাম প্রথম দিন, আগের দিন পড়েছি প্রেজেন্ট পারফেক্ট, আগের দিন পড়েছি আমরা, আরো উদাহরণ আজকে আরেকবার দেবো, ক্লিয়ার হয়ে যাবে। 2 নম্বর আজকে যেটা পড়লাম এখানে হতে পারে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মানে কোনো বাক্যে সিন্স ফর থাকলে কি কি টেন্স হতে পারে সেগুলো বলছি, কন্টিনিউয়াস। আর একটা জিনিস হতে পারে কিন্তু এটা পাস্ট ইনডেফিনাইটও হতে পারে। তাই জেনে বুঝে ভেবে বেসিক শিখে কাজ করবে, হুট করে তোমরা কিন্তু এখানে বসিয়ে দেবে না, জিনিসটা ভাববে কি বলতে চাইছে বাক্যটা। আমি 3টে উদাহরণ দিয়ে তোমাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি, 3টে বাক্যের, এগুলো বইয়ে এত ডিটেইলে পাবে না। স্যার পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তো হতে পারে। পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস, হ্যাঁ হ্যাঁ হতে পারে, হ্যাঁ ঠিক বলেছো, এটা পাস্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে। আপাতত আমি প্রেজেন্টের এই 3টে দেখিয়ে দিই, ওখানে পাস্টে গিয়ে আর একটা বলবো, এখানে এই 3টে দেখে দিই, কারণ একটু আগে তো পাস্টে দেখালাম। ঠিক বলেছো, লিখে দিই নাহলে। পাস্ট পারফেক্ট আর একটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এগুলো তো হবেই, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এগুলো হবেই, কিন্তু ওই পাস্ট ইনডিফিনিটে হয় এই জিনিসটা আরো বিশেষ করে দেখার জন্য আমি বলতে চাইলাম, ওখানে আলাদা বলতাম হয়তো। চলো দেখি এখানে করে দিই, 3টে দিয়ে উদাহরণ দেবো আমি এখানে, কারণ পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা আমি ওই টেন্সের ক্ষেত্রে গিয়েই বলবো। আই হ্যাভ বিন লিভিং in Kolkata for 10 years. আমি 10 বছর ধরে কলকাতায় বসবাস করছি, মানে এখনো কাজটা চলছে। আবার এরকম হতে পারে I have lived in Kolkata for 10 years. এটা মানে হচ্ছে আমি 10 বছর কলকাতায় বাস করেছি। ঠিক আছে, আর একটা হচ্ছে I lived in Kolkata
ফর 10 ইয়ার্স। আমি 10 বছর কলকাতায় বাস করেছিলাম, ঠিক আছে? তো টানা কোন 10টা বছরের কথা বলতে আমরা এখানে ফরটা ব্যবহার করলাম, অর্থাৎ 3টে বাক্যে কিন্তু হলো। তাই আমাকে সেন্সটা একটু বুঝে করতে হবে। তবে পরীক্ষায় এই দুটো এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এইটাতেই আসে পরীক্ষায়, এই একটা থেকেই দেবে। এই বাকি এই যে প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট ইনডিফিনাইট এই দুটো কনসেপ্টে যেটা বললাম এই দুটো দেবে না, তোমাদেরকে কনফিউজও করবে না। আমি এই দুটো কেন বললাম, কখনো তুমি যদি কোনো বইয়ে দেখতে পাও বা কখনো যদি কোনো বাংলা ট্রান্সলেশন করতে চাও এই দুটো কিন্তু ট্রান্সলেশনে আসবে, তখন কনফিউজ হয়ে যেও না যে ফর আর সিন শুধু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসই হয় বা প্রেজেন্ট পারফেক্টই হয়, তখন কনফিউজ যাতে না হও তার জন্য বলে রাখলাম যে এটা কিন্তু সিন্স ফর এরা অন্য জায়গায় ব্যবহার হয়, সেন্স অনুযায়ী ব্যবহার হয়। তবে মেইনলি পরীক্ষায় যে কোশ্চেনটা দেবে সেটা এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হিসেবেই দেবে। আই হ্যাভ বিন লিভিং এই জায়গাটাকে। নেক্সট জায়গায় চলে আসছি, চলো এবার যে জায়গায় যতটুকু দরকার সে ততটুকু আমি বলে দেবো, তাই বেশি চিন্তা করবে না। পরীক্ষায় আসার মতো জিনিস তোমাদের আর একটা এখানে পড়ে রয়েছে, আলোচনা করে দিই। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস শেষ। দেখো কোয়েশ্চেনের মাধ্যমে আমি বলি, কোয়েশ্চেনটা হচ্ছে আই হ্যাভ বিন knowing him since চাইল্ডহুড। এই দেখো চাইল্ডহুড জীবনের স্টেজ ক্যালেন্ডারে পাবে না, ঘড়িতেও পাবে না, ঠিক আছে? কিন্তু জীবনের স্টেজের আগে সিন্স বসে, চাইল্ডহুড, অ্যাডোলেসেন্স, তারপর তোমার কি বলে এগুলো, বার্থ, ডেথ, এগুলো সব জীবনের স্টেজ, তাই সিন্স বসে। এবার আমাকে বলো কোথায় ভুল আছে। বলো। হ্যাড বিন হবে, এটা 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 স্যার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাড বিন হবে না, তার কারণ মিউট করে দাও, তার কারণটা বলে দিই। তোমাদেরকে একটু আগেই বলি যে বললাম না যে দুটো আরেকটা ক্লজ থাকবে পাস্টের, আর একটা ক্লজ তো নেই, কি করে ক্লজ চিনবা? আরেকটা ভার্ব থাকতে হবে। দেখো এখানে একটাই ভার্ব আছে, এটা মেন ভার্ব, আর কোনো ভার্ব নেই, তার মানে পাস্টের কোনো ক্লজ নেই, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হওয়ার কোনো কথাই নেই। তাহলে এখানে কি হবে? তাহলে এখানে তোমাদেরকে শিখেছিলাম, কি শিখেছিলাম বলতো? স্ট্যাটিক ভার্বের কথা বলেছিলাম, মনে পড়ছে? স্ট্যাটিক ভার্ব যে ভার্বগুলোর স্ট্যাটিক ভার্ব যাদের কখনো V4 হয় না, হিয়ার, বিলিভ, কনসিডার, একদম লিস্ট করে দিয়েছিলাম তোমাদের, অনেক লিস্ট করে দিয়েছিলাম, নো এগুলো ছিল, লাভ, টেস্ট। তো স্ট্যাটিক ভার্ব রয়েছে কিছু যেগুলো আইএনজি ফর্ম বা কন্টিনিউয়াস ফর্ম হয় না, নোটাও তার মধ্যে ছিল, তাই নোয়িং হবে না। স্ট্যাটিক ভার্বের আইএনজি ফর্ম এখানে হবে না। চেনা বা জানা যখন অর্থ প্রকাশ করে নো, তখন তার আইএনজি ফর্ম হয় না, কারণ তখন এটা স্ট্যাটিক ভার্বের অর্থ প্রকাশ করে। তাহলে ভুলটা আমরা পেয়ে গেলাম। তাহলে তোমরা কি বলতে চাইছো স্যার নোয়িং যখন হবে না তাহলে এখানে উত্তর স্যার নো হবে? এটা কি বাক্য এবার ঠিক হলো কিনা বলো এবার? হবে না, হবে না স্যার, এটা হবে না, পারফেক্টে হবে। বেশ, দেখো আমি একটা জিনিস, হ্যাঁ নো তো হবেই না, কেন হবে না? কারণ বি ভার্বের পর, এটা বি ভার্ব, একটু আগে তোমাদের বললাম বি ভার্বের পর হয় V3 বসবে কিংবা V4 বসবে। দেখো লজিক ছাড়া আমি কিন্তু পড়াই না, বি ভার্বের পর হয় V3 বসে না V4 বসে, নো তো V1, তাই নো হবে না। তাই V3 কিংবা V4 বসে, কিন্তু V4 বলছে হবে না, V4 বলছে হবে না, তাহলে স্যার V3 বসান। কিন্তু আমি এটাও বলেছিলাম বি ভার্বের পর V3 তখনই হয় যখন এইদিকে যে সাবজেক্টটা থাকে এই বাক্যে, এই সাবজেক্টটা যখন নন ডুয়ার হয়। কিন্তু এখানে নন ডুয়ারের তো কোনো কেসই নেই, কেন বলতো? কারণ আমি তো তাকে চিনি বা জানি শৈশব থেকে, চেনা কাজটা তো আমিই করছি, তাই তো ডুয়ার, নন ডুয়ারের কোনো প্রশ্নই নেই এখানে। তাই স্ট্যাটিক ভার্ব হলে কি করবে বুঝিয়ে দিই, এটা তাহলে এটা তোমার নোনও হলো না, এখানে নোনও যদি লিখো তবুও হলো না। কেন হলো না? কারণ সাবজেক্টটা ডুয়ার। বি ভার্বের পর V3 তখন হয় যখন সাবজেক্টটা নন ডুয়ার হয়, কিন্তু এখানে সাবজেক্ট ডুয়ার, তাই হলো না। তাহলে তখন আমি শিখিয়ে দিয়েছিলাম, কি শিখিয়ে দিয়েছিলাম? যখন স্ট্যাটিক ভার্ব থাকবে
তাহলে চলো তো আমরা দেখি প্রেজেন্টের একটু ভাগগুলো করে নিই। প্রেজেন্ট ইনডেফিনাইট, তারপর কি হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস, পুরো মাথাতে একদম গেঁথে যাবে এমন ভাবে পড়িয়ে দেবো, চরম গা গোলাচ্ছে, আমার ভীষণ বিরক্ত লাগছে। বলে তো কলকাতায় যাওয়ার পর থেকে শরীরটা ভালো নেই, খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি হোটেলে, অস্বস্তি বোধ করছে, তবুও ক্লাস কন্টিনিউ করছি আমি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই যে দেখো এইটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্সের পরপর এভাবে হয়, ঠিক সেরকম করে পাস্ট ইনডেফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এরকম হয়। তো যখন স্ট্যাটিক ভার্ব পাবে, দেখো এটা স্ট্যাটিক ভার্ব, তাহলে এটা কি টেন্সে ছিল? হ্যাভ বিন নোয়িং। হ্যাভ বিন নোয়িংটার কি টেন্সে ছিল বলো তো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ছিল। প্রেজেন্ট পারফেক্ট এখানে করে, এটা কিসে ছিল? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ছিল। কিন্তু যেহেতু নোয়িং এর V4 হবে না, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ছিল, নোয়িং এর যেহেতু V4 হবে না, তখন কি করবে? তখন তুমি যেহেতু এই টেন্সে লেখা গেল না, তখন কি করবে? তার আগে যে টেন্সটা রয়েছে, আগে কে টেন্স রয়েছে? প্রেজেন্ট পারফেক্ট রয়েছে। তাই এই উত্তরটা হতে হবে আমাকে প্রেজেন্ট পারফেক্টের। আর প্রেজেন্ট পারফেক্টের রুল কি? প্রেজেন্ট পারফেক্টের রুল আমরা জানি, হ্যাজ হ্যাভ এর সাথে সাবজেক্টের সাথে কি লাগে? V3 লাগে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট হয়ে যায়। তাহলে আমার এই স্ট্রাকচার হবে ওইটাই। তাহলে বলো তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর কি হবে? আমি সঠিক উত্তরটা এখানে লিখবো, না লাগবে না। I have বলো, বলো I have known to him known, since that. ঠিক আছে? তাহলে আমাকে এখানে বসাতে হবে I have known him। এরপর দাও I have known him, কারণ যা যা আছে লিখে দেবে, আমি লিখলাম না। তার কারণ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে না। যখন স্ট্যাটিক ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আছে, যখন হলো না, তখন আমি যা খুশি তাই লিখে দিতে পারি না, তার আগে যে টেন্সটা থাকবে সেই টেন্সে লিখতে হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের আগের টেন্স হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, আর প্রেজেন্ট পারফেক্ট মানে সাবজেক্টের সাথে হ্যাজ হ্যাভ আর V3, এটা তো আমরা জানি। তাহলে তুমি করে দেবে সাবজেক্টের সাথে হ্যাজ হ্যাভ এর V3, অর্থাৎ আই এর পর হ্যাভ, তারপরে V3, নো এর V3 নোন, আই হ্যাভ নোন। বিন উঠেও পালাবে, বিনকেও রাখা যাবে না। আশা করি বুঝতে পেরেছো। আর একটা উদাহরণ দিই, তোমরা এবার করে দেখাবো আমাকে। She is question. She is appearing in this competition since 1975. বলো কোথায় ভুল আছে, কি হবে? যারা আগের ক্লাসে স্ট্যাটিক ভার্ব গুলো জানো না, তাদের একটু সমস্যা হবে, যাতে না হয় তার জন্য আমি লাস্টে করে বলবো। She have বলো উত্তর বলো। হ্যাঁ বলো। she has appeared in this competition since হ্যাঁ 1975. হ্যাঁ, অ্যাপিয়ারটা হচ্ছে স্ট্যাটিক ভার্ব, আমার লেখানো আছে লিস্টে। তো অ্যাপিয়ার যদি স্ট্যাটিক ভার্ব, তাই এর V4 করা যাবে না। তাহলে এটা কিসে আছে? এটা আছে তোমার কোথায় গেল, দাঁড়া এক মিনিট। কি বললে আরেকবার বলো, তুমি যে উত্তরটা বললে আরেকবার বলো। She has appeared in this competition since 1975. না 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 না, আর কে বলবে? কোথায় ভুলটা হলো আমি বলে দিচ্ছি, তুমিও নিজেও অবাক হয়ে যাবে। হ্যাঁ তাই তো আমি লক্ষ্য করিনি। নেক্সট কি বলবে? She appears. আরেকবার শুনতে পেলাম না, প্লিজ। She appears in the competition. Appears. একদম একদম। কিসে আছে? অ্যাপিয়ারিং এর তো আইএনজি ফর্ম, ইচ্ছা করে অন্য Present indefinite. হ্যাঁ, অ্যাপিয়ারিং হবে না V4, কিন্তু এটা তো দেখো কি রয়েছে, এটা রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে, এটা তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে নেই। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হতে গেলে তো এটা থাকতো, she has been appearing এরকম থাকতো, তাই না? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের রুল তো has been have been থাকতে হবে, আইএনজি থাকতে হবে, কিন্তু আমি তো এটা দিইনি। আমি দিয়েছি প্রেজেন্ট কন্টিনিউয়াসে, আর প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে। আর অ্যাপিয়ারটা হচ্ছে স্ট্যাটিক ভার্ব, আর স্ট্যাটিক ভার্বের V4 হয় না যেহেতু, তাহলে আমরা তার আগে কি টেন্স দেখবো? এই যে দেখো
প্রেজেন্ট কন্টিনিউয়াস এর আগে কি টেন্স হয়, প্রেজেন্ট ইনডেফিনাইটে লিখতে হবে। আমি ইচ্ছা করে এটা দিইনি, আমি অন্য টেন্সে চলে গেলাম, তাহলে আমাকে এটা লিখতে হবে প্রেজেন্ট ইনডেফিনাইটের। আর প্রেজেন্ট ইনডেফিনাইটের সূত্র আমরা জানি সাবজেক্টের পর V1 বা V5 আদারওয়াইজ। তাহলে এটার উত্তর কি হবে? শি, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার তাই V5 হবে অ্যাপিয়ার, অ্যাপিয়ারের V5 অ্যাপিয়ার্স, যে যা আছে লিখে দেবে ইন দিস কম্পিটিশন। ক্লিয়ার হলো? বুঝতে পারলে কিসে আছে দেখতে হবে, শুধু আইএনজি আছে দেখলে হবে না। কিন্তু এক মিনিট আমি 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 এক জায়গায় একটু গন্ডগোল হয়ে গেল, সরি এক্সট্রিমলি সরি, এটা কিন্তু আমিও ভুল বললাম। হবে না, কেন হবে না বলো তো? কই বলো, এটা কেন হবে না? এটা হওয়া উচিত ছিল, কিন্তু এটা কেন হবে না? সরি, হ্যাঁ একদম আমি লক্ষ্য করিনি, ডাটা এত গোলা ছিল, বিরক্ত লাগছে। দাঁড়াও এক মিনিট, হটানো যাবে তো? হ্যাঁ হটানো যাবে। পাস্ট Sorry গো। ইনডেফিনিট করা যেতে পারে কি? না পাস্টের কথা ভাববেই না, আমি ওটা বোঝালাম তোমাকে একটু, অন্য সময় যদি কোথাও কাজে লাগে। পাস্টের কথাই ভাববে না, কম্পিটিটিভ এক্সামে পাস্টের কথা ভাববেই না। এখানে এরকম বলতে হচ্ছে সে 1975 থেকে কম্পিটিটিভ এক্সামে বসে আছে। এবার 1975 তোমার কাছে হয়তো অনেক অতীত মনে হচ্ছে, হ্যাঁ, কিন্তু যে বই থেকে আমি নিয়েছি বা যে পরীক্ষায় পড়েছে সেটা তখনকার সময় রিসেন্ট ছিল। তো ওটা ভাববে না, পাস্টের কোনো গল্পই করবে না এখানে। পাস্টটা বোঝাবার জন্য আমি আগেরটাই বলেছিলাম। আচ্ছা, একটা জিনিস শুনে রাখো, এটা অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল রুল অনুযায়ী সে অ্যাপিয়ার্স, আগে যে টেন্সে আছে, কিন্তু অ্যাপিয়ার্সটা একটা কারণেই হলো না, এই মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা একটা কারণেই হলো না। সেটা কি কারণ? সিন্স চলে এলো। আসা মানেই তো হচ্ছে সে 1975 থেকে কম্পিটিশনে অ্যাপিয়ার হচ্ছে, কম্পিটিটিভ পরীক্ষায় বসছে বা কম্পিটিশনে অ্যাপিয়ার হচ্ছে বোঝাচ্ছে। আর যখনই কোনো একটা সময় থেকে আরেকটা সময় পর্যন্ত কাজ করা বোঝা চলছে, এরকম বোঝায়, তখন তো সেটাকে আমাকে প্রেজেন্ট হয় প্রেজেন্ট পারফেক্ট হবে বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। যেহেতু অ্যাপিয়ারিং এর কন্টিনিউয়াস ফর্ম হয় না, তাই আমাকে এখানে লিখতে হবে প্রেজেন্ট পারফেক্ট। এটা একটু মাথায় রাখবে, তাহলে উত্তরটা হবে শি হ্যাজ অ্যাপিয়ার্ড। সিন্স আর ফর কিন্তু জন্য আমাকে এখানে আসতে হলো, নাহলে উত্তরটা কিন্তু ওইটাই হতো, আমি যেটা বললাম একটু আগে। যদি সিন্স ফর না থাকে তাহলে আমাকে, তাহলে হ্যাঁ ঠিক বলেছো, আমি অত বুঝতে পারিনি। তো সিন্স আর ফর যখনই থাকবে তখন কিন্তু আমাকে হ্যাজ হ্যাভ এর মধ্যে রাখতে হবে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলো না, তাই প্রেজেন্ট পারফেক্টে আসতে হলো। যদি সিন্সটা না দিতাম, ধরো এই জায়গাটায় আটকে যেত, শি ইজ অ্যাপিয়ারিং ইন দিস কম্পিটিশন, শুধু এইটুকু দিত তোমাকে, যদি শি ইজ অ্যাপিয়ারিং ইন দিস কম্পিটিশন, তাহলে এখানে সিন্স ফর ছিল না। তখন তোমাকে কি করতে হতো, অ্যাপিয়ারিং এ যেহেতু আইএনজি ফর্ম করা যাবে না, কন্টিনিউয়াস ফর্ম করা যাবে না, তখন তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াস এর আগে কি টেন্স হয়, প্রেজেন্ট ইনডেফিনাইট, তখন হয়ে গেল শি অ্যাপিয়ার্স। ঠিক আছে, আরেকবার বলে দিই তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। শি ইজ অ্যাপিয়ারিং ইন দিস কম্পিটিশন। ধরো যদি এইটা থাকতো, শুধু পুরো ক্লিয়ার করব তবে যাবে, শি ইজ অ্যাপিয়ারিং ইন দিস কম্পিটিশন। ঠিক আছে, ধরো এইটা যদি রইলো, তখন কিন্তু তুমি কিভাবে ভাববে, যে স্যার বলেছিল অ্যাপিয়ারটা হচ্ছে স্ট্যাটিক ভার্ব, তাই এর V4 বা আইএনজি করা যাবে না। বেশ, আর এটা কি টেন্সে দিয়েছে ওরা, দেখো অ্যামিজারে তারপর V4 থাকলে আমরা জানি এটা হয়ে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে, কারণ আগে আমরা শিখেছি। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসে যেহেতু রয়েছে, কিন্তু স্যার বলেছে কন্টিনিউয়াস মানে V4, আর V4 অ্যাপিয়ারিং এর হয় না, তাই এটা এই টেন্সে হবে না। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের আগে কে হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াসের আগের টেন্স হয় প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্ট। তাহলে তুমি তখন সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনাইটে লিখে নেবে। আর প্রেজেন্ট ইনডেফিনাইট মানে তার রুল হচ্ছে সাবজেক্ট প্লাস V1 বা V5 প্লাস আদার ওয়ার্ডস। তাহলে এখানে কি হবে, শি বসলো, সিটা থার্ড পারসন সিঙ্গুলার, তাই মেন ভার্বের V5 হবে অ্যাপিয়ার্স, she appears in this competition। এখানে সিন্স আর ফর নেই, তাই আমি এইভাবে আগিয়ে আসতে পারলাম। কিন্তু সিন্স আর ফর থাকলে তখন আমাকে কিন্তু প্রেজেন্ট পারফেক্টেই রাখতে হবে, কারণ সিন্স আর ফর প্রেজেন্ট পারফেক্ট কিংবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যেই বসে। ক্লিয়ার হলো? এবার ক্লিয়ার হলো কিনা বলো একটু। হ্যাঁ স্যার। বেশ, আর একটা উদাহরণ দেবো, এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, ক্লাস কমপ্লিট করবো। হ্যাঁ স্যার। মাথার উপর দিয়ে চলে যাবে, অনেক কিছু হলো। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছি যে একটা অ্যাড দেখায়, সেখানে বলে যে আই এম লাভিং ইট, লাভের সাথে আইএনজি যোগ করে। আরেকবার বলো, শুনতে পেলাম না, কেটে গেল। মানে একটা খাবারের অ্যাড, মানে আমার মনে নেই ঠিক, ওখানে বলে আই এম লাভিং ইট।
আই এম লাভিং ইট কি 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 বলো বলো হ্যাঁ। এটা কি করব কি করতে বলছো? মানে এটা হচ্ছে লাভটা তো স্ট্যাটিক ভার্ব বললেন আপনি, হ্যাঁ 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 তো ওখানে আইএনজি যোগ করতে, ওটাই বলছি স্যার। আচ্ছা এটা কোথায় দেখেছো? কনটেক্সটটা টিভিতে দেখতে স্যার হবে কোথায়। আচ্ছা খাবারের অ্যাড আই এম লাভিং ইট না, আমি বলি তোমার স্ট্যাটিক ভার্বের ক্লাসটা হয়তো দেখেছো আর এখনই জানি না। তো লাভ কিন্তু আমি কিছু স্ট্যাটিক ভার্বের কথা বলেছি, হিয়ার, তারপর তোমার সি, এইগুলো সবসময় যে স্ট্যাটিক ভার্ব তা নয়, এরা কিন্তু যখন অন্য অর্থ প্রকাশ করে বা তখন কিন্তু এরা কন্টিনিউয়াস ফর্মও গঠন করে, V4 হয়। সবসময় যে মানে একদম যে V4 হবেই না তা নয়, V4 হয় যখন অন্য অর্থ প্রকাশ করে। তো যদি কখনো দেখো আই এম লাভিং ইট এই কথাটা রয়েছে, এমনি স্পোকেন ইংলিশের ক্ষেত্রে বলা যেতেই পারে কিন্তু গ্রামাটিক্যালি ভুল। তো আই এম লাভিং ইট মানে বলতে চাইছে কোন একটা খাবারকে মনে হয় অ্যাড দিচ্ছে, শিওর, তাই কি? এটা কি কোনো অ্যাড দিচ্ছিল, অ্যাডভার্টাইজমেন্ট? খাবারের। হ্যাঁ, ওই জন্য আই এম লাভিং ইট মানে হচ্ছে যে খাবারটা তৈরি হয়েছে সেই খাবারটা তুমি খাচ্ছ যখন, তখন তোমার খুব ভালো লাগছে, অর্থাৎ এটা টেম্পোরারি অ্যাকশন। আর আমরা জানি টেম্পোরারি অ্যাকশনের ক্ষেত্রে কন্টিনিউয়াস টেন্সই হয়, সেই জন্য ওরা আই এম লাভিং ইট বলছে, বুঝতে পেরেছো? কিন্তু যদি তুমি মাকে ভালোবাসো বা কাউকে যখন ভালোবাসো বলবে আই এম লাভিং মাই মাদার, এটা কিন্তু ভুল। আই এম লাভিং মাই মাদার মানে আমি এখনই আমার মাকে ভালোবাসছি, কিছুক্ষণ পর আর বাসবো না, তাহলে এটা তখন হয়ে যাবে আই লাভ মাই মাদার। বুঝতে পারলে ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, যখনই আইএনজি দেখতে পাবে স্ট্যাটিক ভার্বের সাথে, তাহলে ভাববে টেম্পোরারি কোনো কিছুর কথা বলছে, কিংবা ওই ওর অরিজিনাল অর্থ থেকে বেরিয়ে অন্য কিছু অর্থ প্রকাশ করছে। লাস্ট কোয়েশ্চেন, শি ইজ প্লেইং 200 টেস্ট ম্যাচেস 200 টেস্ট ম্যাচেস সিন্স 1980। এটা যেন ভুল না হয়, এটা উত্তর বলো সকলে, ক্লাস শেষ করবো। has been playing. ভেবে বলো একটু। সে জায়গায় সচিন দিয়ে দাও না, তাহলে তো হলো। She has played. কেন ব্যাখ্যা দিতে পারবে? সচিন করে দিলাম, হ্যাঁ, ব্যাখ্যা দিতে পারবে? স্যার খেলেছে 200টা টেস্ট, তাহলে হ্যাজ প্লেডই তো হচ্ছে। সচিন অবসর নিয়ে নিয়েছে এই জন্য। হ্যাঁ ঠিক, সচিন এখন আর খেলেন না, অবসর নিয়ে নিয়েছে। এবার হয়তো বলবে স্যার, মেয়েরা বা আদার্স কে হয়তো বলবে যে, যদিও জেন্ডার বায়াস আমি করতে চাইছি না, মেয়েরাও খেলা দেখে, এটা আমার পেডাগোজিক্যাল কোয়েশ্চেন। তো ব্যাপারটা হচ্ছে যে এটা আমি এই কারণেই দিলাম, তোমরা যখন ব্যবহারিক জীবনে প্রয়োগ করবে তার জন্য। কম্পিটিটিভ এক্সামে তোমাকে এমন ভাবে দেবে যেন তুমি বুঝতে পারো সেই প্লেয়ারটা হয়তো খেলছে না বা কিছু, বা এমন কিছু প্রশ্ন দেবে না যাতে কনফিউশন সৃষ্টি হয়। আর যদিও কনফিউশন সৃষ্টি হয় তুমি নিজেও বুঝতে পারবে। এমনি ধরো এখানে এরর কারেকশন দিল, তুমি এইটুকু তো বুঝতে পেরে গেছো, এররটা ডিটেক্ট করতে পেরেছো যে এই জায়গায় ভুলটা আছে, তুমি করে দিয়ে চলে আসবে এই জায়গায় ভুলটা আছে অপশন এ বা বি তে। তোমাকে তো ঠিক করতে বলেনি, কিন্তু যদি ঠিক করতে কোথাও বলে বা কিছু, তখন কিন্তু ভেবে নেবে একটু দিয়ে হয়তো এইভাবে এইখানে ঠিকঠাক করতে হবে। কিভাবে ঠিকঠাক করবে? যে সচিন 200টা ম্যাচ 1980 সাল থেকে 200টা ম্যাচ খেলেছে, এখন আর কিন্তু সচিন খেলছে না, সচিনের খেলার কিন্তু সেশন কমপ্লিট হয়ে গেছে, এরকম বোঝাতে চাইছে। তাহলে এখন যেহেতু খেলছে না, তাহলে আইএনজি ফর্ম হওয়ার কোনো প্রশ্নই নেই, তাই এটা কেটে গেল। কিন্তু সচিন রিসেন্ট 200টা ম্যাচ খেলেছে, তাই এক্ষেত্রে আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়তো হলো না, বা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়তো হলো না, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট হবে। সচিন হ্যাজ প্লেড 200 টেস্ট ম্যাচ ইন 1980। ক্লিয়ার হলো? এই হচ্ছে ব্যাপার, চাপ নেই, যা যা করিয়েছি ওর মধ্যে পরীক্ষায় আসবে। কিছু জিনিস কনফিউশন যেগুলো টুকটাক জায়গায় যদি লেগে থাকে, ওখান থেকে কোয়েশ্চেন আসে না, ওই জন্য কনফিউশনটা লেগেছে। যেহেতু আমি পড়াই ডিটেলে, ওই জন্য এই জায়গাগুলো একটু একটু ক্লিয়ার করে রাখলাম, যাদের মাথায় যে ঢুকলো না ঢুকলো কোনো চাপ নেই। ওই সিন্স আর ফরের ওই জায়গাটা ভুলটা দেবে পরীক্ষায়, একদম কনফার্ম। আশা করি স্যার? প্রত্যেকে বুঝতে পেরেছো। হ্যাঁ বলো। বলছি আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং, এটা কি ঠিক? সিন্স মর্নিং? হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ একদম সিন্স মর্নিং। মানে সিন্স ঘড়ির কাঁটা আর ক্যালেন্ডারে বললেন, তাহলে এটা তো হ্যাঁ 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 মর্নিং মানে হ্যাঁ সময় হচ্ছে। একদম বলি, ব্যাপারটা হচ্ছে ওটা তোমাদের ট্রিকটা বললাম, কিন্তু কিছু বাইরেও রয়েছে বুঝলে, কিছু বাইরের জিনিসও রয়েছে, যেমন ওই বললাম না সিন্স চাইল্ডহুড, সিন্স লাইফ, সিন্স ডেথ, হ্যাঁ এগুলো তো ঘড়ির কাঁটার ব্যাপার না, তো সেই ক্ষেত্রে ওইটা ওর মধ্যে ইনক্লুড করে নেবে। হ্যাঁ সিন্স মর্নিং, সিন্স নাইট, বুঝতে পেরেছো? ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ এগুলো প্র্যাকটিস করতে করতে আমরা দু এক জায়গায় পাবো, তো কোনো জায়গায় ছেড়ে গেলে সেগুলো ওখানে আরো ডিটেলে বলে দেবো, প্র্যাকটিস সেটা অসুবিধা নেই। তো বেশ, আজকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পুরো আমি শেষ করে দিলাম, একটু টেনে শেষ করে দিলাম, এরপরে বেশি স্যার পড়াতে গেলে মাথার উপর দিয়ে চলে যাবে, এইটুকুই থাক আজকে। বলো। স্যার হ্যাঁ বলো। বলছি হ্যাঁ, যে বলো। এইমাত্র যিনি বললেন যে মর্নিং বা ইভিনিং এরকম, তো সেক্ষেত্রে